আজ নৈহাটি রঙ্গসেনায় আমাদের যে 2025 সালের থিয়েটার ক্লাসে শুরু হয়েছে। আজকে দ্বিতীয় বর্ষের জেনারেল কোর্সের আমাদের একটি ক্লাস রয়েছে। ক্লাস নেবেন দীপমৌমিক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা বিষয়ে স্নাতকোত্তর কমপ্লিট করেছেন উনি আমাদের ক্লাস নেবেন। ক্লাস হবে আজকে বেসিক্স অফ ডিজাইন, তারপরে ডিজাইনের বেসিক যা খুঁটিনাটি আছে সেই নিয়ে আলোচনা করতে আমি অনুরোধ করবো আমাদের ক্লাস নেওয়ার জন্য। থ্যাংক ইউ। কি বোঝায় ডিজাইন, তোমাদের কি ধারণা রয়েছে? ডিজাইন বলতে যে নাটক যে আমরা থিয়েটারটা করবো, সেই থিয়েটারের মঞ্চ, তারপরে লাইট, সব আবহ, সব কিছুটাকে মিলিয়ে ডিজাইন। ডিজাইন হ্যাঁ, কস্টিউম, সবকিছুই মানে একটা ভাষার ধারণা রয়েছে যে এইটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিন্তু ডিজাইন মানে কি? ডিজাইন মানে সাজগোজ। সাজগোজ মানে তো ডিজাইন না। ডিজাইন হচ্ছে সাজগোজ মানে সেটা ডিজাইন হচ্ছে নকশা। নাটকটাকে কিভাবে ডিজাইন এক কথা হচ্ছে নকশা। সাধারণত ডিজাইন বললে আমাদের মাথায় আগে এই বিষয়টাই আসে যে কোনো একটা নকশা, কোনো আর্টিস্টিক কোনো কালচার বা কিছু। কিন্তু ডিজাইন মানে যদি আমরা জানি তাহলে এটার মানে হচ্ছে গিয়ে আমরা কোনো কিছুর একটাকে মানে আমরা ধরো একটা মঞ্চকে সাজাবো বা আমরা কোনো আর্ট ডিজাইন করব, আমরা কোনো কস্টিউম ডিজাইন করব, সেটাকে নিয়ে যে আমরা যে প্ল্যানটা চক আউট করছি, সেটাই যেটাকে আমরা সাজাচ্ছি যে কিভাবে এই ডিজাইনটা পৌঁছাবো, কিভাবে আমার মাথায় যেটা চলছে সেটাকে আমি কিভাবে ছকবো, সেই ছক কষাটাকেই কিন্তু ডিজাইন বলে। মানে ওটা থিয়েটারের ডিজাইন, তাই তো? যেভাবে আমি ডিজাইন যে কোনো ডিজাইনের অর্থটা কি গেল সেটা। এইবার ডিজাইনের মধ্যে অনেক রকমের হতে পারে, গ্রাফিক ডিজাইন, ফ্যাশন ডিজাইন, লাইট ডিজাইন। তো আমাদের থিয়েটারের বিষয়টা তো আছে। তাছাড়া ডিজাইন মানে একটা বিরাট বড় একটা বিষয়, ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে? সব রকম ডিজাইন হোক আর মানে আমাদের থিয়েটারের ডিজাইন, সবটার বেসিকটা একটা, যে আমরা কি করতে চাইছি তার একটা ছক আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমরা আসি যে থিয়েটারের ডিজাইন বলতে আমরা কি বুঝি, থিয়েটারের ডিজাইনের কটা ভাগ হতে পারে। তাহলে প্রথমেই আমরা থিয়েটারের ডিজাইন বলতে যেটা পাবো, আমরা যেটা পাবো যে স্টেজ ডিজাইন বা মঞ্চসজ্জা। স্টেজ ডিজাইন এক নম্বর। 2 নম্বর লাইট ডিজাইন। 3 নম্বর মিউজিক ডিজাইন। মানে এই যে 1 2 3 করে বলছি, এটা কি যে ওরকম 1 2 3 এরকম না, ব্যাপারটা কত রকম হতে পারে। তাহলে আমরা স্টেজ ডিজাইন পেলাম, আমরা লাইট ডিজাইন পেলাম, আমরা মিউজিক ডিজাইন পেলাম। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে মেকআপ ডিজাইন। সেন্টার বা মিড, মিড না সেন্টারই বলা যেতে পারে, মিড সেন্টার। মিড মানে মধ্যখানের সেন্টার, মানে মধ্যখানের মধ্যখান যেটা। আর এটা ডাউন সেন্টার। ডাউন মিড বললে কথাটা ঠিক লাগছে না, ডাউন সেন্টার। এটা তাহলে কি ডাউন সেন্টার, এটা কি এই পাশটা কি হবে? ডাউন লেফট সেন্টার, তাই তো? না না, সেন্টার তো সামনে আছে, ডাউন মানে তো সামনে, নিচের দিক। সেন্টার তো সামনেরটাই হলো লেফট, ডাউন লেফট। এবার দাঁড়া তোমার ওটা কোন দিক? অডিয়েন্সের লেফট। তাহলে তোমরা ওই পার্সপেক্টিভ থেকেই দেখবে যে এটা তাহলে ডাউন লেফট, ঠিক আছে? ডাউন লেফট। এবার আমি যখন, তোমরা অডিয়েন্সের দিকে আছো, আমি যখন স্টেজে আছি, আমি এটাকে কি বলবো? ডাউন রাইট। না, আমি এটাকে ডাউন রাইট বলবো না। এটা মানে আমি যখন কথা বলবো, মানে তোমরা যখন তুমি ধরো স্টেজেই আছো, হ্যাঁ আমি স্টেজেই আছি, তো
তোমরা তখন বলবে এটা হচ্ছে কি অ্যাক্টার্স রাইট। অ্যাক্টার্স রাইট, তুমি বলবে অ্যাক্টার্স রাইট। হ্যাঁ, মানে আমি আমার দিক থেকে বলছি এটা অ্যাক্টার্স রাইট। যে মঞ্চে থাকবে তার হবে ওটা অ্যাক্টার রাইট। হ্যাঁ, অ্যাক্টার্স রাইট। তোমাকে বুঝে নিতে হবে যে কেউ আমাকে যদি বলে যে ডাউন লেফটে গিয়ে দাঁড়াও, তাহলে আমি যদি স্টেজে থাকি তাহলে আমার রাইটে গিয়ে দাঁড়াতে হবে, অ্যাক্টার্স রাইটে গিয়ে দাঁড়াতে হবে, মানে ওইটা উল্টো আসছে। ধরো আমরা ওখানে দাঁড়িয়ে আছি, তুমি এখানে আছো, তুমি বলবে ডাউন লেফটে গিয়ে দাঁড়াও, তো আমরা তখন বুঝে নেব যে আমাদের ডাউন রাইটে গিয়ে অ্যাক্টার রাইটে গিয়ে দাঁড়াও। বুঝতে পেরেছো? কিন্তু আমি যখন ডিজাইনটা করব এবং অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে বসে করছি, কাজেই যখন ডিরেক্টর তো বলবে না যে তুমি অ্যাক্টার্স লেফটে গিয়ে বসো, সে তার চোখ থেকে দেখছে এটা ডাউন রাইট, মানে তখন অ্যাক্টার্স লেফটে গিয়ে তাকে বুঝে নিতে হবে যে সে কোথায় যাচ্ছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমি এইটাই হলো, তাহলে এটা হচ্ছে গিয়ে রাইট, এরকম ভাবেই মিড লেফট, মিড রাইট, এটা হচ্ছে আপার সেন্টার, আপার লেফট, আপার রাইট। এইভাবে আমরা স্টেজটাকে 9টা ভাগে ভাগ করে দিচ্ছি। এইবার আমাদেরকে বুঝতে হবে যে সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা তো এই ভাগটা জানি। এইবার কি লাইট কোনটাকে বলছি, তোমরা যে কোনো মঞ্চেরই দেখেছো যে এটা যদি স্টেজ হয় তার সামনে থেকে দুটো আলো পড়ে, FOH আমরা বলে থাকি। FOH এর ফুল ফর্ম হচ্ছে ফ্রন্ট অফ দ্য হাউস, ঠিক আছে? FOH থেকে যে লাইটটা পড়ছে, অর্থাৎ আমি যদি মঞ্চে বসে থাকি তাহলে আমার সামনে থেকে যে লাইটটা আসছে সেটা হচ্ছে কি লাইট, কি লাইট। হ্যাঁ, মানে আমার সামনেটা আমাকে পুরোটা দেখাচ্ছে। এবার সাইড, যেটা আমাদের উইংস এর পাশ থেকে যে লাইট গুলো থাকে সেটাকে সাইড লাইট বলা হয়, এবং সেই সাইডের মানে আমরা ওটাকে ফার্স্ট সাইড, সেকেন্ড সাইড, থার্ড সাইড, ফোর্থ সাইড বলে উল্লেখ করি। সেই লাইটটার মানে সেটার কাজ হচ্ছে ফিল্ড লাইট আর কি, মানে এই ধর সামনে থেকে যে আলোটা পড়ছে সেটা যতটা পড়ছে কিন্তু আমাকে এই সাইডের যে পুরো ব্যাপারটা, মানে গাল বা আমার 3D এফেক্ট আসার জন্য, যে মঞ্চে মানে কি যে এক ডাইমেনশনে 1D একটা টিভিতে যেমন দেখি যে আমার চোখের সামনে ফ্ল্যাট দেখতে পাচ্ছি, থিয়েটারে তো সেটা নয়। থিয়েটার মানে হচ্ছে একটা জীবন্ত মাধ্যম, যেখানে আমি সমস্ত কিছু, যে মানুষগুলো হেঁটে চলে বেড়াচ্ছে তাদেরকে জ্যান্ত দেখতে পাচ্ছি, এবং তাদের যে একটা ঘাম ঝরলে পর্যন্ত দেখতে পাচ্ছি, যার জন্য থিয়েটার কখনোই পুরনো হবে না, কখনোই বন্ধ হবে না, যে এই জীবন্ত মাধ্যম বলে। তো সেখানে সাইড লাইট আছে, ফিল্ড লাইট, আমার সাইড গুলোকে আসছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ব্যাক লাইট। ব্যাক লাইট আমরা এই মানে শুনেছি যে পিছন থেকে যে ব্যাক সেন্টার ব্যাক বা ব্যাক পার, পিছন থেকে যে আলোগুলো আসছে সেটা হচ্ছে ব্যাক লাইট। এইবার বোঝাই লাইট, মানে লাইট ডিজাইন ক্ষেত্রে লাইটের বেসিক কাজ হচ্ছে আমার দেখানো, মানে আমি মঞ্চে ওরা যা করছে সেটাকে আমাকে দেখাতে হবে, সেটা হলো বেসিক ধারণা। সেখানটা থেকেই শুরু হচ্ছে যে আগে কি হতো, থিয়েটারে আগে লাইট মানে মশাল জ্বালিয়ে নাটক হতো। সেই সময় যখন থিয়েটারের মানে একদম শুরুর সময়, তখন কি মশালের আলোয় লাইট হতো। এখন আমরা যদি কথা বলি বা যে মানে থিয়েটারের যে পুরোনো ফর্ম যেগুলো, মানে থিয়েটার অরিজিন যেগুলো, সেগুলো দেখি সেখানে কিন্তু এখনো এই মশালের আলো দিয়ে থিয়েটার হয়। কাজে থিয়েটারের লাইটের বেসিক হচ্ছে আমি যেন পরিষ্কার দেখতে পাই, সেটা গেল। তো এই কি লাইটের কাজ হলো সেটাকে দেখানো। ফিল্ড লাইট হলো সাইড গুলো, ব্যাক লাইটের কাজ হলো যে ডাইমেনশনটা, যে ডেপথটা, মানে মঞ্চের সেই কতটা দূরে, মানে কাছে দাঁড়িয়ে আছে বা দূরে, তার যে পিছনের থেকে যে কাট আউটটা বোঝানোর জন্য, তার আরো 3D এফেক্ট, মানে সোজা আরো সেটাকে বোঝানো যাচ্ছে। ধরো এমন একটা কথা হচ্ছে কি এখন সমস্ত কিছু আধুনিক হচ্ছে। এবার ধরো এখনকার একটা গ্রাম বাংলার নাটকের ইনস্ট্রুমেন্ট কিন্তু সেই পুরোনো সময়কারের মতো হবে না, এখন আবার চেঞ্জ হয়ে যাবে। কাজেই আমাদেরকে আবহ ডিজাইন করার বা যখন সেটা মিউজিক ডিজাইন করব, তখন আমাদেরকে মানে প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে, প্লাস কোন সময়কাল সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর কি মাথায় রাখতে হবে, যেটার মেইন কাজ মিউজিক ডিজাইনের ক্ষেত্রে, সেটা হলো যে মুড। আমাকে মিউজিকটা কি জন্য সাহায্য করে, আমার কোন মুডে আমি চলছি, নাটকের মুডটাকে ধরিয়ে দেয়, যে সেইটা কি একটা মানে
মানে ভালোবাসার মুহূর্ত চলছে, নাকি সেটা কোনো একটা রাজনৈতিক মুহূর্ত চলছে, নাকি সেটা কোনো একটা যুদ্ধের সিন চলছে, সমস্ত মানে কোন মুডে আছে, কোন রসে আছে সেই সময়টা নাটকটা, সেটা ডিফাইন করে আমাদেরকে মিউজিক। কাজেই আমাদেরকে মিউজিকটা যখনই আমরা করব তখন আমাদের এই বোধটা রাখতে হবে যে কোন মুড অনুযায়ী কি ধরনের রাগ যেতে পারে, কি ধরনের কি বলবো ইনস্ট্রুমেন্ট যেতে পারে, আমাদেরকে এগুলো শুনতে হবে, সমস্ত রকমের ইনস্ট্রুমেন্ট শুনতে হবে। ঠিক আছে, এবার অনেকেই ধরো বুঝতে পারো না, আমি দেখেছি অপরাজিতা দি, অসীমা দি, মিতা দি, তোমরা যখন ধরো কোন একটা কবিতা বলছো বা কোন একটা শ্রুতি নাটকই করছো, তোমরা বুঝতে পারো না যে সেইটা আমার ব্যাকগ্রাউন্ডে কি ধরনের মিউজিক দেওয়া যেতে পারে, বা দেওয়া বুঝতে পারলেও তোমরা কিভাবে কোথা থেকে করবে সেটা বুঝতে পারো না, যেটা তোমাদের আমি ওকে কলিং ধরে বলেছি আমাকে একটু বাঁশি লোড করে দিবি। হ্যাঁ, এবার এমন কিছুই ব্যাপার নয়, এখন আমরা না ওটা তো দেখতে হবে কবিতার অনুযায়ী বাঁশিটা কোথা থেকে দেখো তোমরা সেটা হ্যাঁ। ইউটিউব থেকে খুঁজে দেখো। না খুব বেসিক একটা জায়গা, আমরা সবাই তাই করি, সেটা একদম বেসিক জায়গা যে আমার মুড অনুযায়ী ইউটিউব থেকে কি ধরনের মিউজিক যাচ্ছে, কি ধরনের বিজিএম যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। কোরিওগ্রাফি মানে কি? অঙ্গবিন্যাস। আমি আমার অঙ্গকে কত রকম ভাবে ডিজাইন করতে পারি। যেমন করেছে ও কথা মিনাক্সিটা করেছে, কিছু কোনো কিছু দেয়নি ডিজাইন করে, সেটা অঙ্গবিন্যাসের মাধ্যমে সেখানে কোরিওগ্রাফির কাজ রয়েছে। ঠিক আছে, কাজে আমরা যখন তাহলে কোরিওগ্রাফি ডিজাইন করব তখন আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে স্টেজ ব্যালেন্স প্লাস দৃষ্টিনন্দন হচ্ছে কিনা জিনিসটা, বা এবং বোধগম্য হচ্ছে কিনা। ঠিক আছে, সেটার মাধ্যমে আমরা কোরিওগ্রাফি ডিজাইনটা করব। এই জিনিসটা প্রতিদিন করার পরে দেখানোর জন্য আমি এসেছি। সেটা হচ্ছে যে আজকে দীপমিক আমাদের ক্লাস নিলেন, আশা করি সকলেই ব্যাপারটা বুঝতে পেরেছ। তোমাদের মধ্যে থেকে কেউ যদি একজন এসে ভোট অফ থ্যাঙ্কসটা এক্সপ্রেস করো, যে কেমন লাগলো, কি ক্লাস হলো, কাকে কাকে ধন্যবাদ জানাচ্ছ, সেইটা আমাদের মধ্যে কে করবে? সবাই পাঠাচ্ছে সিনিয়র আর কেউ দেবে, ওই আমরা কি দিতে পারো, দিয়ে দিয়ে ওরা যাবে। কারা যাবে? যারা রয়েছে ওটাতে এক গাদা টপিক আগে পড়ে চলে যাবে। আমরা দ্বিতীয় বর্ষে বেসিক ডিজাইন ক্লাস করলাম। আমাদের ক্লাস নিলেন দীপ ভৌমিক স্যার। উনি আমাদের পুরো ডিজাইনটাকে কীভাবে আমাদের সারা মঞ্চে প্রত্যেকটা মানুষ কীভাবে অভিনয় করবে এবং মঞ্চকে কীভাবে সাজাবে, লাইট, মিউজিক, তারপরে স্টেজ নাটককে কীভাবে ছড়ে কীভাবে সাজানো হবে মঞ্চটাকে, এবং নিজের চরিত্রটাকে কীভাবে লোকের কাছে পরিবেশন করার জন্য নিজের মেকআপ এবং কোনো কিছু একটা, এই যেমন বলবো কোরিওগ্রাফির মাধ্যমে স্টেজে কোনো সাজানো বোঝানো নেই, অথচ সে তার কোরিওগ্রাফির মাধ্যমে এত সুন্দর করে তার কোরিওগ্রাফি করলো যাতে সে কি চরিত্র করছে আর চরিত্রটাকে কীভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটাই বলা, সেটাই আমাদের বোঝালেন। আর তার সঙ্গে একটা মানে ওই সিনোগ্রাফির কথা বললেন, যে বিকল্প বা রূপক পদ্ধতি ইউজ করে কিভাবে আমরা একটা চরিত্র দেখাতে পারি, সেটাও উনি আমাদের ভালো করে বোঝালেন। আমরা যথেষ্ট সুন্দর ক্লাস করলাম, ওনার বোঝানো প্রাঞ্জল ছিল এবং যথেষ্ট বোধগম্য হয়ে সহজসাধ্য এবং বোধগম্য। সেই কারণে আজকে ওনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ক্লাস। নমস্কার। সবাই বাকি ক্লাসগুলোতে উপস্থিত থেকো, এবং একটাই বক্তব্য, তোমরা যা যা শুনছো বা যা যা করছো বুঝছো সমস্ত কিছু তোমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো। সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা না হলে